যে যতদিন ছাত্র কথাটা বা ছাত্র বা ছাত্রী কথাটা মানে তাদের এতে রয়েছে, ততদিন কোন রকম পলিটিক্সে আসা উচিত না। ছাত্র নেতা শব্দবন্ধটি যেহেতু রাজনীতিতে বেশি ইউজ হয়, তাই আমার মনে হয় এবার এই ছাত্র আর নেতা এই দুটোকে না এবার আলাদা করার সময় এসে গেছে। নমস্কার, আমি অম্বরীশ ব্যানার্জি এবং আজকের এপিসোডে আপনাদের স্বাগত জানাই। তো আজকের বিষয়টা খুবই ছোট, খুবই নগণ্য, কিন্তু এই বিষয় নিয়ে না বেসিক্যালি কোনো ডিসকাশন হয় না, কেউ কথা বলে না এই বিষয়টা নিয়ে। এবং এই বিষয়টা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। আর এই বিষয়টা হচ্ছে ছাত্র নেতা। ছোট্ট একটা শব্দ, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা আজকের এই ভিডিওতে প্রথমত শুরু করব মমতা শঙ্কর একটা ছোট্ট ভিডিও দিয়ে, যেখানে উনি ছাত্র নেতা সম্বন্ধে কিছু বলেছেন। তো সেটা দিয়ে শুরু করে আমরা আর্লি হিস্ট্রিতে ঢুকবো এবং তারপরে দেখবো 70-এর দশকে কিভাবে ছাত্র নেতা আহ, ব্যাপারটা আর কি বা শব্দটাকে কিভাবে পলিটিসাইজড করা হয় এবং আজকে এটা কি রূপে আছে। তো বেসিক্যালি এটা 4টে চ্যাপ্টারে ডিভাইডেড থাকবে এবং এক একটা চ্যাপ্টার আমরা এক এক করে দেখব। তো আসুন শুরু করা যাক, কিন্তু তার আগে আবার আপনাদের মনে করে দিই যে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক ও শেয়ার করবেন, এবং আমাদের যদি আপনারা ফিনান্সিয়ালি সাপোর্ট করতে চান তাহলে তার জন্য যেটা করতে হবে সেই লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখানে গিয়ে এটা চেক আউট করতে পারেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন শুরু করা যাক। তো আজকের এই এপিসোডটা শুরু করব হচ্ছে মমতা শঙ্করের একটা ভিডিও দিয়ে। তো উনি ছাত্র নেতা ব্যাপারটাকে নিয়ে একটা ছোট্ট কমেন্ট করেছেন। তো প্রথমত সেটা দেখব। মমতা শঙ্করের কিছু কিছু কমেন্টস আমার সত্যি ভালো লাগে, যদিও সেগুলো খুবই কন্ট্রোভার্সিয়াল হয়ে যায় অ্যাট টাইমস। সব কিছুতে যে এগ্রি করি বা সব কিছুর সাথে সহমত হই তা নয়, কিন্তু কিছু কিছু কমেন্টস লিটারেলি খুবই ভালো লাগে। এবং এই যে কমেন্টটা উনি করেছেন এটা ওয়ান অফ দোজ। তো আসুন প্রথমে এই কমেন্টটা শুনি, তারপর এটাকে অ্যানালাইজ করি। আমার আমার কেন জানি না, আমার যেটা মনে হয় যে যতদিন এই যে স্কুল কলেজ এই এখতিয়ারের মধ্যে, মানে এটা খুব বড় বড় কথা বলছি, আমি জানি অনেকেই সহমত হবেন না, কিন্তু আমার কথাটা আমি বলছি যে যতদিন ছাত্র কথাটা বা ছাত্র বা ছাত্রী কথাটা মানে তাদের এতে রয়েছে, ততদিন কোন রকম পলিটিক্সে আসা উচিত না। তাদেরকে সব দিক দিয়ে তৈরি করা উচিত, গ্রুম করা উচিত, ডিবেট, ভালো ভালো জিনিস সংঘবদ্ধ হয়ে কিভাবে কাজ করা যায়, সবাই মিলে কি করে ভালো কাজ করা যায়, এইসব দিকে ওদেরকে এনকারেজ করা উচিত। এবং তার মধ্যে থেকে বেছে পরে তারা যদি রাজনীতিতে আসতে চায় তারা রাজনীতিতে আসুক, কিন্তু যতদিন ছাত্রাবস্থায় আছে ততদিন রাজনীতিতে আমার মনে হয় না আসা উচিত। তো আমার মনে হয় যে মমতা শঙ্কর একদমই ঠিক বলেছেন। মানে ছাত্র আর নেতা ব্যাপারটাকে আলাদা করতে হবে। নেতৃত্ব শুধু যে রাজনীতির থ্রু দিয়ে কেউ নেতৃত্ব শিখবে, তো নেতৃত্ব বা লিডারশিপ একটা স্কিল, এটা স্কিল সেট। তো এই স্কিলটা ইনবর্ন থাকে কারোর মধ্যে, এবং ইনবর্নই থাকে বেসিক্যালি, এবং আস্তে এবং এই স্কিল জিনিসটাকে এটাকে ডেভেলপ করতে হয়। আস্তে 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 জিনিসটাকে ডেভেলপ করতে, এবং এই নেতৃত্ব দেওয়ার স্কিল বা লিডারশিপ স্কিলটা যে রাজনীতির থ্রু দিয়ে আসবে এটা জরুরি নয়। এবং এই ছাত্র নেতা কথাটা না বেসিক্যালি এই রাজনীতিতে ইউজ হয় বেশি। ঠিক আছে, তো কোথাও না কোথাও এই ছাত্রদের পলিটিক্যালি কি অ্যাওয়্যার হবে না, ডেফিনেটলি হবে, কিন্তু পলিটিক্স যেটা হার্ড কোর পলিটিক্স ওইটার থেকে ছাত্রকে আলাদা রাখতে হবে। পলিটিক্যালি যদি আমরা দেখি তাহলে জিনিসটা দেখুন, ছাত্র আর নেতা দুটো একসাথে যেতে পারে না। ঠিক আছে, দুটো আলাদা জিনিস। হয় আপনি ছাত্র হবেন, নয় আপনি নেতা হবেন, মানে আমি পলিটিক্যাল সেন্সে বলছি। তো দুটো একসাথে হওয়া যায় না। তো অবভিয়াসলি এই দুটোকে এবার আলাদা করার সময় এসছে।
কিন্তু ছাত্র নেতা মানে জিনিসটা কোথা থেকে এলো, বা স্টুডেন্ট পলিটিক্সটা মানে কোথা থেকে শুরু হলো জিনিসটা, এবং এটা কি আগে পুরোই হার্ডকোর পলিটিক্স ছিল, না কোনো এর সাথে কোনো ন্যাশনালিস্টিক ব্যাপার ছিল? তো এর জন্য আমাদেরকে একটু হিস্ট্রিতে ঢুকতে হবে। তো আমরা নেক্সট চ্যাপ্টারে যেটা এর হিস্ট্রি সম্বন্ধে আমরা এটাকে একটু জানার চেষ্টা করব। দেখুন, যতদূর জানা যায় যে স্টুডেন্ট পলিটিক্স বেসিক্যালি লেট 19th সেঞ্চুরিতে বেঙ্গলে একটা একটু বেঙ্গলে পদার্পণ বা বেঙ্গলে ও জন্ম ইয়াং বেঙ্গল মুভমেন্ট দিয়ে। তো 1870 নাগাদ সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস ছাত্রদেরকে ইন্সপায়ার করেন যাতে ওরা পলিটিক্সে আসে। কিন্তু এটা কোনো মানে রাজনৈতিক দল করার জন্য নয়, বা পলিটিক্সটাকে ক্যারিয়ার বানানোর জন্য নয়। এটা ছিল যে কিছু যাতে ছাত্রদের মধ্যে একটা ন্যাশনালিস্টিক ভিউ পয়েন্ট জন্মায়, একটা ন্যাশনালিস্টিক ফিলিং জন্মায়, ঠিক আছে, এবং তারা সমাজ সম্বন্ধে সচেতন হতে পারে, তাদের মধ্যে একটা জাতীয়তা বোধ জাগানো যেতে পারে বেসিক্যালি। আর ওই সময়টা ছিল একটা বিপ্লবের সময়, ইংরেজদের বিরুদ্ধে বিপ্লব হচ্ছে, এবং বিপ্লবটা মানে যতই আমরা বলি যে বিপ্লবটা ওই সময় আনঅর্গানাইজ ছিল, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, বিপ্লবটা রীতিমতো অর্গানাইজড ছিল, ঠিক আছে, সে যারা মানে যাই বোঝাক না কেন, বিপ্লবটা জেনারেলি অর্গানাইজ ছিল। এবং এই 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 জিনিসটাকে ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে এই বেসিক্যালি এই স্টুডেন্ট মুভমেন্টগুলো শুরু হয়। এবং যে বেসিক্যালি এটা ছিল এগুলো মানে ফ্রি থিঙ্কিং ন্যাশনালিস্টিক মুভমেন্ট, ঠিক আছে, এবং ইনিশিয়ালি ওই সময় কিন্তু খুব একটা অর্গানাইজড ছিল না জিনিসটাকে, বিপ্লবটা অর্গানাইজ ছিল, কিন্তু এই স্টুডেন্ট মুভমেন্টগুলো বা ইয়েগুলো এটা খুব একটা অর্গানাইজড ছিল না। জাস্ট মানে একটা জাস্ট ছোটো ছোটো মানে ইয়ে ক্রিয়েট হয়েছিল যে যাতে স্টুডেন্টরা সচেতন হতে পারে। কিন্তু তারপরে আসে 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলন এবং স্বদেশী আন্দোলন, এবং সেই সময় এই ইয়েগুলো আরও জোর নেয়, আর এই স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো ফর্ম করা করা এগুলো আরও জোর নেয়। এবং সেটা কিভাবে হয়, সেটা হচ্ছে লর্ড কার্জন অবভিয়াসলি বঙ্গভঙ্গ ঘোষণা করেন, ঠিক আছে, এবং ঘোষণার পর তখন কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নেমে ব্রিটিশ পণ্য বয়কট করা শুরু করে। ব্রিটিশ যে প্রোডাক্ট সেগুলোকে তারা জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয় এবং র্যালি করে, যেমন হয় আর কি স্টুডেন্ট পলিটিক্সে আর কি। তো ওই সময় কী হয়, ব্রিটিশ সরকার এই পলিটিক্যাল র্যালিগুলোকে কাউন্টার করার জন্য বা রোখার জন্য একটা সার্কুলার নিয়ে আসে, সেটাকে বলা হয় কার্লাইল সার্কুলার, ঠিক আছে। এই কার্লাইল সার্কুলারটা মানে যে ইস্যু করে সে হচ্ছে R.W. কার্লাইল, চিফ সেক্রেটারি অফ বেঙ্গল। এবং এর উদ্দেশ্য ছিল যে যাতে কলেজ স্টুডেন্টরা র্যালি না করতে পারে, এবং যদি ওরা র্যালি করে তাহলে ওদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। কী অ্যাকশন নেওয়া হবে? অ্যাকশন নেওয়া হবে বহিষ্কার করে দেওয়া বা এক্সপালশন, ঠিক আছে, রাস্টিকেশন, এবং যে গ্র্যান্ট বা ইনস্টিটিউশনাল গ্র্যান্ট যেগুলো দেওয়া হয় স্টুডেন্টদেরকে, তো সেই সেই ইয়েগুলো গ্রান্টগুলো স্টুডেন্টদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে। তো এই ইয়েগুলো এই বেসিক্যালি কার্লাইল সার্কুলারে এই রুলগুলো দেওয়া হয় আর কি, ঠিক আছে। এবং এই কার্লাইল সার্কুলারটা আসার পর থেকে বিভিন্ন অর্গানাইজেশনস তৈরি হয় স্টুডেন্টদের। তার মধ্যে কিছু ছিল অ্যান্টি সার্কুলার সোসাইটি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, অনুশীলন সমিতি এবং যুগান্তর। এই জিনিসগুলো, এই অ্যাসোসিয়েশনগুলো বা এই অর্গানাইজেশনগুলো আস্তে 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 তৈরি হয়, হতে শুরু করে, এবং স্টুডেন্টরা মানে বিশাল পরিমাণে স্টুডেন্টরা এই অর্গানাইজেশনগুলো জয়েন করতে থাকে। এরপর আসে 1928, যখন মূলত সুভাষচন্দ্র বোসের উদ্যোগেই তৈরি হয় অল বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন,
বাট এই এগুলো সব অ্যাসোসিয়েশন ছিল স্টুডেন্টদের, যারা বেসিক্যালি ওই সময় ইংরেজদের এগেনস্টে আন্দোলন করার জন্য এইগুলো তৈরি হয়েছিল। এগুলো কোনো পলিটিক্যাল ক্যারিয়ার বা অ্যাজ সাচ মানে পলিটিক্যাল কাডার তৈরি করছি, পলিটিক্যাল ক্যারিয়ার বানাচ্ছি, পলিটিক্যাল পাওয়ার ক্ষমতায় আসার জন্য এগুলো স্টুডেন্টরা করছে না, সেই টাইপের কিছু ব্যাপার ছিল না। এখানে বেসিক্যালি উদ্দেশ্যটা ছিল হচ্ছে স্বাধীনতা, ঠিক আছে, বা দেশকে স্বাধীন করাটাই মূল উদ্দেশ্য ছিল। কিন্তু এবার তারপরে আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালে, এবং শিফটটা মূলত আসে 1960 এবং 1970 দশকে। এবং আমরা নেক্সট চ্যাপ্টারে এটা দেখব যে কিভাবে ইন্দিরা গান্ধীর আমলে কমিউনিস্টরা পুরো এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে ক্যাপচার করে নেয়। দেশ স্বাধীন হলো 15ই আগস্ট 1947-এ, কিন্তু তার সাথে যে পলিটিক্যাল রূপরেখাটা সেটাও চেঞ্জ হতে থাকলো। নেহেরু প্রাইম মিনিস্টার হলো, বাট নেহেরু বেসিক্যালি ও ঘোষিত সোশ্যালিস্ট ছিল, ঠিক আছে। তো ও ও নিজেই বলতো যে ও সোশ্যালিস্ট। তো ওর এই সোশ্যালিস্ট পলিসিসগুলো একটা চেঞ্জ আনলো পলিটিক্যাল সিস্টেমে আমাদের, ঠিক আছে। এবং নেহেরুর পরে একটা ব্রিফ পিরিয়ডে লাল বাহাদুর শাস্ত্রী প্রাইম মিনিস্টার হয়, কিন্তু সেটা খুবই ব্রিফ পিরিয়ডের জন্য। এবং তারপরে ইন্দিরা গান্ধী হয়। তো 1969-এ সময়টা হচ্ছে 1969, যখন কংগ্রেস স্প্লিট হয়ে যায় এবং ইন্দিরা কংগ্রেস তৈরি হয়, মনে রাখ। তো ওই সময় যে যখন কংগ্রেস স্প্লিট হয়, তো তখন পাওয়ারে থাকার জন্য, এবং এই যে পাওয়ারের পলিটিক্স, এটা কিন্তু এবার আস্তে আস্তে জিনিসটা বাড়তে থাকে। যে পাওয়ারে থাকার জন্য নেহরুর সময় থেকে শুরু হয়েছিল আফটার ইন্ডিপেন্ডেন্স। কারণ নেহরু কিভাবে ক্ষমতায় এসেছিল সেটা আমরা সবাই জানি। তো সেটা আর বলা আলাদা করে এখানে ডিসকাশন করার কিছু নেই। কিন্তু এই যে পলিটিক্যাল পাওয়ার, ঠিক আছে, বা এই পলিটিক্সটাকে অ্যাজ আ পাওয়ার ইউজ করা, এটা এবার আস্তে আস্তে আরো বেশি বেশি স্ট্রং হয়ে আসছিল। এবং এখানেই কমিউনিস্টদের উত্থান, যেটা পিক মানে যায়, এবং কমিউনিস্টরা এখান থেকে ওঠা শুরু করে। এবং এইটা শুরু হয় বেসিক্যালি ইন্দিরা গান্ধীর সময়। তো 1969-এ যখন স্প্লিট হয়ে যায়, তো পাওয়ারে থাকার জন্য ইন্দিরা গান্ধীর কমিউনিস্টদের প্রয়োজন ছিল, বেসিক্যালি বলতে গেলে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রয়োজন ছিল। তো এবং ও ন্যাচারালি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ইন্দিরা গান্ধীকে সাপোর্ট করে। এবং এই সাপোর্টের জন্য পরিবর্তে তারা কি চায়, এবং ইন্দিরা গান্ধী অ্যাডমিনিস্ট্রেশন সে কি প্রোভাইড করে তাদেরকে। তো যে তারা যেটা চেয়েছিল সেটাই ওই ইন্দিরা গান্ধী অ্যাডমিনিস্ট্রেশন ওটাকে ওদের প্রোভাইড করে। এবং সেটা হচ্ছে যে এডুকেশনাল বডিজ এর উপর কন্ট্রোল, পলিসি মেকিং প্যানেলস এর উপর কন্ট্রোল, ঠিক আছে, এবং আহ, মানে বিভিন্ন ইউনিভার্সিটি তৈরি করা, যেটা ওদের আইডিওলজিকে ফরওয়ার্ড করবে আর কি। তো এই 1969-এ তৈরি হয় জেএনইউ, জেএনইউ আজ আমরা যে জেএনইউ কে, যে জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি, এটা 1969-এ তৈরি হয়। এবং এবং বুঝতেই পারছেন যে কিভাবে ওইটা একটা কমিউনিস্টদের আখড়া তৈরি হয়ে যায় ওই সময় থেকে। 1971-এ প্রফেসর নুরুল হাসানকে এডুকেশন মিনিস্টার করা হয়। এবং তখন থেকেই কিন্তু এই যে পুরো যে এডুকেশন সিস্টেমে আমাদের এই যে পুরো হিস্ট্রি সিলেবাস চেঞ্জ হয়ে যাওয়া, রমিলা থাপার, তারপরে ইরফান হাবিব, এদের উত্থান এই সময়টায়, এদেরকে ওই হিস্টোরিক্যাল ন্যারেটিভ তৈরি করার কাজটা এদেরকে দেওয়া হয়। এবং এরা সেটাই করে, এবং যে হিস্ট্রি আজ অব্দি আমরা পড়ে এসেছি, এর এর উত্থান এখান থেকে, এর বিকৃতি এখান থেকে রাদার বলতে পারেন। তো এবং কি হয়, বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনসে, যাদবপুর ইউনিভার্সিটি হোক, জেএনইউ তো ওই সময় ফর্ম হয়, যাদবপুর ইউনিভার্সিটি এবং বিভিন্ন যে ইউনিভার্সিটিগুলো হয়, সেখানে কমিউনিস্টদের আধিপত্য বেড়ে যায়, অনেক গুণ বেড়ে যায়, ঠিক আছে। এর আগে কি ওরা রেলিভেন্ট ছিল না? রেলিভেন্ট ছিল, কিন্তু ওই সময় ওরা না পুরো ক্যাপচার, যেটা বলে না, পুরো ক্যাপচার করে ফেলে, পুরো এডুকেশনাল ইনস্টিটিউশনস সব ক্যাপচার করে পারে। মাইন্ড গেম শুরু হয়, স্টুডেন্টদের
পুরো চিন্তাধারাটাকে না ওরা কন্ট্রোল করে ফেলে, পুরো চিন্তাধারাটাকে কন্ট্রোল করে পারে। ওদের আইডিওলজি, ওদের ন্যারেটিভ, এইটাই মানে মেন হয়ে যায়। এবং কি হয় না, ইউনিভার্সিটিগুলো পলিটিক্যাল কাডার তৈরি করা বা কমিউনিস্ট কাডার তৈরি করার একটা মেশিন হয়ে দাঁড়ায়। ঠিক আছে? এবং অবভিয়াসলি এবার এই কি জানতো, এই কমিউনিস্ট ন্যারেটিভ গুলো ইয়াং মাইন্ডসদেরকে অ্যাট্রাক্ট করে বেশি, এটা খুবই ন্যাচারাল প্রসেস একটা। তো কি হয়, স্টুডেন্টরা, বিশাল পরিমাণে স্টুডেন্টরা ওই সময় অ্যাট্রাক্টেড হয়। এবং রেজাল্ট কি হয় এর? রেজাল্ট হচ্ছে, বাংলাতে যদি দেখা যায় তাহলে নকশাল। নেক্সট চ্যাপ্টারে দেখুন যে কিভাবে এই নকশালের সময়টা, এই নকশাল মুভমেন্ট এগুলো কিভাবে বাংলার পুরো ছাত্র রাজনীতি যেটা, এই পুরো যে পলিটিক্যাল যে রূপরেখাটা, এটা কিভাবে পুরো ক্যাপচার করে ফেলে। সিক্সটিজ আর সেভেন্টিজ এই সময়টা ছিল বাংলায় বেসিক্যালি, মানে বাংলায় বেসিক্যালি ছিল এটা নকশাল আমল। তো নকশালদের এই সময় নকশাল মুভমেন্টটা শুরু হয় এবং দলে দলে ছাত্ররা নকশাল মুভমেন্টে যোগদান করে। চারু মজুমদার একটা কাল্ট ফিগার হয়ে দাঁড়ায় ওই সময়। রেজাল্টটা কি হলো, এইখান থেকে কিন্তু এই ইউনিভার্সিটি গুলো বেসিক্যালি বাংলাতেও, যেমন বাংলার বাইরে মানে গোটা ভারতবর্ষে যেরকম ইউনিভার্সিটি গুলো কমিউনিস্টদের ক্যাপচারে চলে আসছিল, বাংলাতেও এই সময় সব ইউনিভার্সিটি গুলো পলিটিক্যাল কাডার, বেসিক্যালি কমিউনিস্ট কাডার তৈরি করার একটা ফ্যাক্টরি হয়ে যায়। স্টুডেন্টরা অ্যাট্রাক্টেড হতে থাকে এইদিকে, এবং পলিটিক্যাল মানে পলিটিক্সের এজেন্ডাকে ফরওয়ার্ড করার জন্য স্টুডেন্টদেরকে ইউজ করা হয় এবং পড়াশোনা শিখে ওঠে। পড়াশোনার থেকে বেসিক্যালি পলিটিক্সটাই বেশি চলতো। এবং ওই সময় যারা কলকাতা বা বেঙ্গলে বিভিন্ন ইউনিভার্সিটিতে ঘুরেছে বা কলকাতায় কলেজ পড়ায় ঘুরেছে, তারা জানে যে ওইখানে কিভাবে পলিটিক্সটা চলতো আর কি। ক্লাস হতে দেওয়া হতো না। আহ, মানে অলওয়ে মানে কোনো না কোনো কারণে র্যালি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এইসব নিয়ে চলে যেত। দেওয়ালে বিভিন্ন চারু মজুমদার, এদের সব পোস্টার লাগা থাকতো। ঠিক আছে? মানে ওই সেই ওই বলতো না, কোনো এক রেভলিউশন, সেই রেভলিউশন তো আজ অব্দি এলো না। সেই রেভলিউশন আসবে, এই হবে, সেই হবে, একটা ইউটোপিয়া ক্রিয়েট করে দেওয়া। ঠিক আছে? এই জিনিসটা বেঙ্গলে চলছিল। এবং এই ছাত্র এবং এই ওই ছাত্রদের থেকে এই সময় বহুত কমিউনিস্ট নেতা তৈরি হয়। ঠিক আছে? এর আগেও হতো না তা না, কিন্তু এটা পুরো পলিটিক্যাল, একদম কি বলবো, পলিটিক্যাল মিল্কিং চলছিল স্টুডেন্টদের মধ্যে থেকে। ঠিক আছে? তো এই সময় ছাত্র নেতারা উঠে আসে, প্রচুর ছাত্র নেতা উঠে আসে এই সময়। তো এবং তারপরে 1977 পর তো কমিউনিস্টরা পাওয়ারেই এলো। এবং আস্তে আস্তে বেঙ্গলে যে কি অবস্থা হলো সেটা তো আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। তো স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় পলিটিক্সেই বেশি ইনভলভ হয়ে গেল। এবং আমি নিজে এসে দেখেছি ওই সময় 2000 সালে যখন আমি কলেজে পড়ার জন্য আসি, তখন আমি দেখেছি বিভিন্ন কলেজের বাইরে এভাবে কিভাবে পতাকা টাঙা থাকতো, কিভাবে র্যালি হতো, বম্বিং হতো। ঠিক আছে? মানে পলিটিক্যাল ক্ল্যাশ একটা মানে খুবই নর্মাল ব্যাপার হয়ে গেছিল আর কি। মানে হঠাৎ করে বোম টম পড়ে গেল আমাদের চোখের সামনে, আমাদের এগুলো দেখা, আমি একটা খুব পুরনো কথা বলছি না, লেট 2000 এর কথা বলছি। তো এইগুলো শুরু হয় হচ্ছে ওই 60-70s থেকে। ওই সময় তো আরো ভয়ানক পর্যায়ে ছিল এগুলো। মানে কলকাতা থেকে প্রচুর, মানে বেঙ্গল থেকে অ্যাকচুয়ালি প্রচুর লোকজন ওই সময় চলে যায় বাইরে, যাতে এখানে থাকতে না হয়, বাইরে চলে যায়। বাইরে গিয়ে সেটেল করে অনেক জায়গায়, কেউ তো বিদেশে, অনেকে বিদেশে চলে যায়, অনেকে বেঙ্গলের বাইরে ভারতবর্ষের বিভিন্ন স্টেটসে গিয়ে সেটেল হয়। এইটাই আস্তে আস্তে গিয়ে আজকে যে ছাত্র রাজনীতি বা ছাত্র নেতার রূপ, বা যে ছাত্র নেতা কি জিনিস, কি বস্তু, খায় না মাথায় মাখে,
সেই জায়গায় তৈরি হয়েছে। এবং দেখুন আস্তে আস্তে ছাত্র রাজনীতিটা কোথায় গেছে, শুধু বাংলায় না, এটা তো আমরা বাংলার একটা এক্সাম্পল নিলাম যে ওই সময় নকশাল পিরিয়ডের সময় কিভাবে ইয়েটা, কিন্তু অ্যাকচুয়ালি পুরো দেশেই এভাবে জিনিসটা এফেক্টেড হয়। এবং আস্তে 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 দেখুন মানে ছাত্র রাজনীতিটা একটা মূল অঙ্গ হয়ে গেছে পলিটিক্সের। মানে পলিটিক্সের যে ছাত্রদেরকে কিভাবে ইউজ করা যায় পলিটিক্যাল পার্টিরা, এইটা পলিটিক্যাল পার্টিদের কাছে একটা মেন এজেন্ডা। ঠিক আছে? তো এবং রেজাল্টটা দেখুন, অ্যান্টি ইন্ডিয়া স্লোগানস, জেএনইউতে কিভাবে অ্যান্টি ইন্ডিয়া স্লোগানস লাগে সেটা তো আর আলাদা করে বলে দিতে হবে না। আমাদের এখানে যাদবপুর ইউনিভার্সিটিতে কি হয়, প্রেসিডেন্সিতেও হয়, তবে প্রেসিডেন্সিতে এখন জানি না, আমি ঠিক এক্স্যাক্টলি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আমরা মানে ওই কলেজ পাড়া থেকে অনেকদিন বেরিয়ে এসেছি। তো কিন্তু হ্যাঁ, যাদবপুর ইউনিভার্সিটি নিউজে থাকে কিভাবে নিজেদের পলিটিক্যাল এজেন্ডা পুশ করা হয়, কিভাবে মানে ক্লাস হতে দেওয়া হয় না, তাদেরকে জোর করে নিয়ে আসা হয়, যে না আসতেই হবে, মানে ক্লাস করা যাবে না, এই র্যালি অ্যাটেন্ড করতেই হবে, ভয় দেখানো হয়, এগুলো হয়। মানে এবং যারা নতুন ওইখানে যায় বা পড়তে যায় বা ইয়ে করতে যায়, তারা ভয়ে ভয়ে থাকে যে কখন যদি আমরা র্যালি অ্যাটেন্ড না করি কি প্রবলেম হতে পারে সেই সাবজেক্ট। এবং দে আর রিয়েলি পাওয়ারফুল, ওই ইনস্টিটিউশনের মধ্যে কিন্তু পাওয়ার ওয়েল্ডিং ক্ষমতা ওদের থাকে, এটা মেনে নিতে হবে। এইসব ছাত্র নেতাদের পাওয়ার ওয়েল্ডিং ক্ষমতা থাকে, এবং এরা বেসিক, এবং এই মানে এই ছাত্র নেতাটাকে একটা মানে কি বলবো, অর্গানাইজড পলিটিক্যাল ওয়েপন তৈরি করেছে কমিউনিস্টরা, এবং আজকে এই ওয়েপনটা ইউজ করা হয়। তো এনাফ হয়ে গেছে, অনেক হয়ে গেছে, এবার দরকার আছে ছাত্রদেরকে এই পলিটিক্যাল নেতা হওয়ার থেকে না দূর করা, তাদের লিডারশিপ শেখানো, ডেফিনেটলি এটা একটা ম্যানেজেরিয়াল স্কিল, এবং ওটা শেখানো হোক ইউনিভার্সিটিতে বা কলেজগুলোতে আলাদাভাবে শেখানো, বাট নট ইন কনটেক্সট অফ পলিটিক্স। যদি তাদের পলিটিক্স করার থাকে, ঠিক আছে, পড়াশোনাটা কমপ্লিট করুক, তারপরে যদি তারা পলিটিক্সকে অ্যাজ আ প্রফেশন পারসু করতে চায়, ডেফিনেটলি করুক, বা পলিটিক্স নিয়ে অবগত থাকুক, পলিটিক্স নিয়ে পড়াশোনা করুক, বাট পড়াশোনাটা করুক, রাদার দেন এসে রাস্তায় এসে ওই পলিটিক্স করা, মানে স্লোগান দেওয়া, অ্যান্টি ইন্ডিয়া স্লোগান দেওয়া, ইয়ে করা, এর থেকে তো বেটার হচ্ছে না যে পড়াশোনাটা কমপ্লিট করে নি। আর শুধু কমিউনিস্ট, যে কোনো পলিটিক্যাল পার্টিরই কাডার হওয়ার তো দরকার নেই স্টুডেন্টদেরকে। তো তারা পড়াশোনাটা কমপ্লিট করুক, পড়াশোনাটা কমপ্লিট করার পর তারপরে তারা পলিটিক্যাল ক্যারিয়ার পারসু করুক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু পড়াশোনাটা ভালোভাবে যাতে সুষ্ঠুভাবে তারা করে উঠতে পারে, সেই জিনিসটা আগে দেখা উচিত। এবং এই চক্করে কি হয়, যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করতে যাচ্ছে বা পড়াশোনা করতে চাইছে, তারা সাফার করে। স্টুডেন্টরা কি অ্যাক্টিভ হবে না? ডেফিনেটলি হবে, অ্যাক্টিভ হবে, বিভিন্ন অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করবে, তাদের মতামত রাখবে, ডিবেট করবে, আলোচনা করবে, কুইজ কন্টেস্ট করবে, বিভিন্ন রকম জিনিস করবে, বিভিন্ন রকমের, বাট নট স্ট্রিট পলিটিক্স। মানে কলেজের পলিটিক্সটা তো পার্টি বেসড হয়ে গেছে, প্রবলেম এটাই। কারো না কারো কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েশন আছে, ম্যাক্সিমাম কমিউনিস্ট যদিও, বাট অ্যাফিলিয়েশন আছে বিভিন্ন, এবিভিপি বিজেপির সাথে অ্যাফিলিয়েটেড আছে, কংগ্রেসের সাথে একটা অ্যাফিলিয়েটেড, আইসা ফাইসা যেগুলো আছে, বিভিন্ন কিসব কিসব নাম হয়, ডিওয়াইএফআই আইসা কিসব আছে না, মানে হাজারটা তো নাম। তো তারা সবই মানে কমিউনিস্ট আইডিওলজির সাথে অ্যাফিলিয়েটেড বা কমিউনিস্ট পার্টির সাথে অ্যাফিলিয়েটেড মোর। তো এইগুলো এবার সেপারেট করার সময় এসে গেছে। আপনারা কি মনে করেন যে মানে ছাত্র মানে এই পলিটিক্যাল নেতা আর ছাত্র, এই দুটো আলাদা হওয়া উচিত কি উচিত নয়? আপনারা প্লিজ কমেন্ট করে জানান, কারণ আপনাদের মতামত আমাদের উৎসাহিত করবে, আরো উৎসাহিত করবে, এবং প্লিজ আপনারা কমেন্ট করে জানান। আর তো আজকের এই ভিডিওটা এই অবধি, কিন্তু যাওয়ার আগে আবার বলে দিই যে ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন, এবং আমাদের যদি ফিনান্সিয়ালি সাপোর্ট করতে চান তো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে
সময় মতন চলে আসে। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো টপিকের সাথে। তো আজকের মতন জয় শ্রীরাম, বন্দে মাতরম।